আজকে আমরা পড়ব BSA মানে এভিডেন্স অ্যাক্টের রিলেভেন্সি অফ ফ্যাক্টস চ্যাপ্টার 2 সেকশন 9 থেকে 11। সেকশন 9 বলছে ফ্যাক্টস নট আদারওয়াইজ রিলেভেন্ট আর রিলেভেন্ট। 1 বলছে ইফ দে আর ইনকনসিস্টেন্ট উইথ এনি ফ্যাক্ট ইন ইস্যু or relevant fact। 2 বলছে if by themselves or in connections with other fact they make the existence or non-existence of any fact in issue or relevant fact highly probable or improbable। তাহলে কি বলছে যেসব তথ্য সাধারণভাবে রিলেভেন্ট নয় তাও সেটা রিলেভেন্ট হয়ে যায় দুটি ক্ষেত্রে। এক, যদি কোনো তথ্য মামলার মূল ঘটনা বা গুরুত্বপূর্ণ রিলেভেন্ট তথ্যের সঙ্গে মিল না খায় মানে ইনকনসিস্টেন্ট হয় তাহলে সেটা রিলেভেন্ট হয়ে যাবে। আর 2 বলছে যদি কোনো তথ্য এক বা অন্য তথ্যের সঙ্গে মিলিয়ে মামলার মূল ঘটনা সত্য হওয়ার সম্ভাবনা বাড়ায় বা ঘটনা সত্য না হওয়ার সম্ভাবনা বাড়ায়, ঠিক আছে, তাহলে সেই তথ্য রিলেভেন্ট হবে। তাহলে উদাহরণে বলি, এটা হচ্ছে অসামঞ্জস্য তথ্য। ধরো মামলা চলছে, এর বিরুদ্ধে অভিযোগ সে রাত 9টায় কলকাতায় একজনকে খুন করেছে। তাহলে তথ্য কি? সেই একই সময়ে একে দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে। এই বিয়ের অনুষ্ঠান খুনের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও এটি এর বিরুদ্ধে অভিযোগের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, মানে ঠিক মিল খাচ্ছে না, তাই এটি একটি রিলেভেন্ট ফ্যাক্ট। উদাহরণ 2 বলি, সম্ভাবনা বৃদ্ধি বাড়ায় বা হ্রাস ঘটায়। মানে ধরো মামলা চলছে, বিয়ের বিরুদ্ধে অভিযোগ যে একটি দোকানে আগুন লাগিয়েছে। এবার তথ্য কি, মানে ফ্যাক্ট কি? কিছুদিন আগে বি দোকানদারের সঙ্গে ঝগড়া করেছিল, পেট্রোল কিনেছে, তার বাড়িতে পেট্রোল ক্যান পাওয়া গেছে। তাহলে এই তথ্যগুলো এককভাবে মানে এক এক করে যদি শক্তিশালী প্রমাণ না হলেও একসাথে তার আগুন লাগানোর ঘটনা সম্ভাব্য করে তোলে, তাই এটার হ্রাস পাওয়া যায়, ঠিক আছে। মানে কিরকম হচ্ছে, যদি এরকম দেখো যে বি একটা দোকানদারের সাথে ঝগড়া করতেই পারে, এবার দেখা যাচ্ছে সে পরে পেট্রোল কিনেছে, কিন্তু দেখা যাচ্ছে পেট্রোলও নিজের বাইকের জন্য কিনেছে। বা যদি সিঙ্গেল ওয়েতে দেখি যে বিয়ের বাড়িতে অনেক পুরনো একটা পেট্রোলের ক্যান রয়েছে, তাহলে এরকম এক এক করে দেখলে এটা একটা মিল খাচ্ছে না। কিন্তু যদি এইভাবে দেখা যায় যে পুরো ঘটনাগুলো একের পর এক ঘটেছে একদম কম টাইমের মধ্যে, তাহলে এটা কিন্তু একটা রিলেভেন্ট ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যে ওই হয়তো খুনটা করেছে বা ওই হয়তো দোকানটা জ্বালিয়েছে। তাহলে সংক্ষেপে বলি, এমন তথ্য যা প্রথমে গুরুত্বহীন মনে হয় তাও সেকশন 11 অনুযায়ী রিলেভেন্ট হতে পারে যদি তা অন্য কোনো মূল তথ্যের বিরোধিতা করে বা সেই তথ্যের সত্যতা বেশি বা কম সম্ভাব্য করে তোলে। এবার পড়ি ইলাস্ট্রেশনস। দ্য কোয়েশ্চেন ইজ whether a committed a crime at Chennai on a certain day. The fact that on that day A was at Ladakh is relevant. The fact that near the time when the crime was committed A was at a distance from the place where it was committed, which would render it highly improbable through not impossible that he committed it is relevant। তাহলে কি বলছে, এই ঘটনাটি সেকশন 11 অনুযায়ী একটি উদাহরণ যেখানে অপরাধীর অবস্থান মানে লোকেশন রিলেভেন্ট নয়। এবার যদি প্রশ্ন হয় যে এ নির্দিষ্ট দিনে চেন্নাইয়ের একটি অপরাধ করেছে কি, তখন যদি দেখা যায় সেই একই দিনে এ লাদাখে ছিল, তাহলে সেটি একটি রিলেভেন্ট ফ্যাক্ট হবে, কারণ সে চেন্নাইয়ে থাকলে অপরাধ ঘটানো অসম্ভব ও খুবই অল্প সম্ভাব্য। এমনকি যদি দেখা যায় এ একেবারে দূরে না থেকেও তবে এতটা দূরে ছিল যে সে সময় মতো ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত কঠিন, তাহলেও সেটি রিলেভেন্ট ফ্যাক্ট হিসাবে ধরা হবে। উদাহরণ, ধরা যাক 1 জুলাই সকালে 10টায় চেন্নাই একটি চুরি হয়েছে। এ সকাল 8টায় দিল্লি থেকে লাদাখের ফ্লাইটে উঠেছে এবং দুপুর 12টায় পৌঁছেছে। তাহলে সেই সময় চেন্নাই থেকে প্রায় অসম্ভব, তাই এ কোথায় ছিল সেটি একটি রিলেভেন্ট ফ্যাক্ট, কারণ এটি দেখাতে পারে যে এর অপরাধের সঙ্গে যুক্ত কিনা। বিতে বলছে দ্য কোয়েশ্চেন ইজ whether a committed a crime, the circumstances are such that the crime must have been committed either by A, B, C or D. Every fact which shows that the crime could have been committed by no one else and
that it was not committed by either B, C or D is relevant. তাহলে কি পরিস্থিতি, ধরা যাক একটি অপরাধ ঘটেছে, একটি নিশ্চিত যে অপরাধটি A, B, C অথবা D এদের একজনই করেছে, কিন্তু কে করেছে তা জানা যাচ্ছে না। কোন তথ্যগুলো এখানে রিলেভেন্ট হবে? যে কোনো তথ্য যা প্রমাণ করতে সাহায্য করে যে বি, সি বা ডি এই অপরাধ করেনি এবং সেই কারণে এটা বোঝায় যে তার মানে এই কিন্তু এটা করতে পারে, তাহলে সেই তথ্যগুলো হবে রিলেভেন্ট। উদাহরণ, ধরা যাক এ, বি, সি, ডি চারজনা একই বাড়িতে ছিল যখন খুন হয়। তদন্তে দেখা গেল যে বি সেই সময় ঘরের ভিতরে তালাবন্দি ছিল, মানে অন্য ঘরে। সি তখন একজনের সঙ্গে ভিডিও কলে ছিল। ডি দোকানে গিয়েছিল এবং সিসিটিভিতে দেখা গেছে। তাহলে এইগুলো প্রমাণ এটা করে যে বি, সি বা ডি অপরাধ করতে পারেনি, তারা একই টাইমে আলাদা আলাদা জায়গায় ছিল। তাই এখনো কিন্তু এটা প্রমাণ হয়নি যে এই খুন করেছে, কিন্তু এটার সম্ভাবনা বাড়িয়ে দেয় যে এই হয়তো অপরাধটা করেছে। এভাবে এই তথ্যগুলো সেকশন 11 অনুযায়ী প্রাসঙ্গিক সাক্ষ্য হয়ে যায়। সংক্ষেপে বলি, যদি একাধিক সন্দেহজনক থাকে তবে যেসব তথ্য তাদের নির্দোষ প্রমাণ করে এবং একজনকে সন্দেহের কেন্দ্রবিন্দুতে আনে সেগুলো আইনি অনুযায়ী রিলেভেন্ট ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। সেকশন 10, facts tending to enable court to determine amount are relevant in suits for damages. In suits in which damages are claimed, any fact which will enable the court to determine the amount of damages which ought to be awarded is relevant. তাহলে পরিস্থিতি, যেসব মামলায় ক্ষতিপূরণ মানে ড্যামেজেস দাবি করা হয় সেসব মামলায় যে কোনো তথ্য যা আদালতকে ঠিক করতে সাহায্য করে যে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। ঠিক আছে, মানে কারোর বাড়ি ধরো চুরির চাকারি হয়েছে, এবার কত টাকা চুরি হয়েছে কি করে বুঝবো, কি করে কোর্ট সেটা নির্ণয় করবে? তাহলে সেই তথ্যগুলো প্রাসঙ্গিক মানে রিলেভেন্ট। এটি অপরাধ প্রমাণের জন্য নয় বরং ক্ষতির পরিমাণ বোঝানোর জন্যও কিন্তু ব্যবহৃত হয়। উদাহরণ, ধরা যাক এ একটি মামলা করেছে বি এর বিরুদ্ধে কারণ বি এর গাড়ি ভেঙে ফেলেছে, তাহলে নিচের তথ্যগুলো রিলেভেন্ট হবে। কি কি? গাড়ি সারানোর বিল, গাড়ির বাজার মূল্য কত, নাকি তোমার সেকেন্ড হ্যান্ড সাইকেল ভেঙে ফেলেছে, নাকি তোমার একদম নিউ কেটিএম বাইক ভেঙে ফেলেছে তার উপর। তারপরে এ কদিন গাড়ির ব্যবহার করতে পারেনি তার উপর, সেই সময়ে এ উপার্জনের ক্ষতি ইত্যাদি। ঠিক আছে, দেখা যাচ্ছে ও ওই বাইকেই কাজে যেত, এবার ওর জন্য কাজেও যেতে পারিনি, তো সেখানেও তার স্যালারি কেটেছে। তাহলে এই যে এতগুলো জিনিস খরচা হয়েছে, এই তথ্যগুলোকে বিচারককে সাহায্য করবে ঠিক করতে যে একে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। সংক্ষেপে বলি, যেসব মামলা ক্ষতিপূরণের দাবি নিয়ে হয় সেখানে ক্ষতির পরিমাণ নির্ধারণ সহায়ক যে কোনো তথ্য আদালতের কাছে রিলেভেন্ট গ্রহণযোগ্য। এবার পড়ি সেকশন 11, ফ্যাক্টস রিলেভেন্ট when right or custom is in question. Where the question is as to existence of any right or custom, the following facts are relevant. Any transaction by which the right or customs in question was created, claimed, modified, recognized, asserted or detained or which was inconsistent with its existence. বিতে বলছে particular instance in which the right or customs was claimed, recognized or exercised or in which its exercise was disputed, asserted or departed from. তাহলে পরিস্থিতি, ধরা যাক আদালতে প্রশ্ন উঠেছে কোনো নির্দিষ্ট অধিকারী রাইট বা রীতি প্রথা কাস্টম সত্যিই আছে কিনা, তখন দুই ধরনের তথ্য রিলেভেন্ট হয়। এ, পূর্বের লেনদেন বা দলিলপত্র, যেসব লেনদেন বা কাগজের মাধ্যমে ওই অধিকার বা প্রথা তৈরি হয়েছে, দাবি করা হয়েছে, পরিবর্তন বা স্বীকৃতি দেওয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে বা যা তার অস্তিত্বের সাথে বিরোধপূর্ণ, সেগুলো সব হবে রিলেভেন্ট। বিতে বলছে অতীতে রীতিটি ব্যবহার বা বিরোধিতা করার ঘটনাগুলি, যেমন কেউ যদি আগে ওই রীতি বা অধিকারের ব্যবহার করেছে, মেনে নিয়েছে, বা কেউ যদি সেটি চ্যালেঞ্জ করেছে, অস্বীকার করেছে, তাহলে সেই ঘটনাগুলো হবে প্রাসঙ্গিক। ইলাস্ট্রেশন পড়ি। দ্য কোয়েশ্চন ইজ ওয়েদার এ হ্যাজ আ রাইট টু আ ফিশারি, এ ডিড কনফার্নিং দ্য ফিশারি অন এজ অ্যানসেস্টার্স, a mortgage of the fishery by A's father, a subsequent grant of the fishery by A's father irreconcilable with the mortgage, particular instance in which A's father exercised the right or in which the exercise of the right
was stopped by his neighbor are relevant fact. প্রশ্ন কি হচ্ছে, এর কি মাছ ধরার অধিকার ফিশারির রাইট আছে? তাহলে এই প্রশ্নের উত্তর দিতে নিম্নলিখিত ঘটনাগুলি কিন্তু রিলেভেন্ট হবে। কেমন? এর পূর্বপুরুষদের নাম করে মাছ ধরার অধিকার দেওয়া একটি দলিল মানে ডিড রয়েছে, এটি দেখায় এই অধিকার কিভাবে তৈরি হয়েছে মানে ক্লজেস এ অনুযায়ী প্রাসঙ্গিক। ঠিক 2 বলছে এর বাবা ওই মাছ ধরার অধিকার বন্ধক মানে মর্গেজ রেখেছিলেন, এটি দেখায় যে অধিকারটি ব্যবহার করা হচ্ছিল এবং এর পরিবার সেই অধিকারের দাবি করত। 3 বলছে পরে এর বাবা আবার নতুন করে ওই অধিকার কাউকে দিয়ে দেন যা আগের মর্গেজের সঙ্গে মেলে না বা বিরোধ করে। এই ঘটনা দেখায় যে অধিকারটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল এবং সেটা অধিকারের প্রশ্নবিদ্ধ করে তোলে, তাই এটিও হচ্ছে রিলেভেন্ট। 4 বলে এমন কিছু ঘটনা যেখানে এর বাবা মাছ ধরার অধিকার ব্যবহার করেছেন, এই উদাহরণগুলি প্রথাটির চর্চা প্রয়োগ প্রমাণ করে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ক্লজ বি অনুযায়ী রিলেভেন্ট। 5 বলছে কিছু ঘটনা যেখানে এর পাশের লোকেরা তার এই অধিকার আটকে দিয়েছিল, এগুলো দেখায় যে অধিকার নিয়ে বিরোধ বা বিরুদ্ধাচরণ ছিল, সেটিও একটা কিন্তু রিলেভেন্ট। তাহলে সংক্ষেপে বলি, এই সমস্ত তথ্য দলিল ব্যবহার বিরোধ এইগুলো হচ্ছে রিলেভেন্ট, কারণ তারা দেখায় অধিকারটি তৈরি হয়েছে কিনা, দাবি বা বিরোধিতা হয়েছে কিনা এবং বাস্তবে প্রয়োগ হচ্ছে কিনা। সেকশন 11 মোট যে কথা সেটা হচ্ছে সেকশন 11 কোনো একটা জায়গা বলো বিষয়বস্তু বলো সেটার একটা যে চল মানে একটা নিয়ম যেটা লোক দীর্ঘদিন ধরে একটা প্রথা মেনে আসছে সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, সেই রাইটটাকে বোঝায়। মানে অনেক জায়গায় দেখবে তোমরা এই যেরকম হয় কালী পুজো, দেখা যাচ্ছে কোনো একটা বট গাছের তলায় অনেক দিন ধরে কালী পুজোটা হয়ে আসছে, তো তার একটা হিস্ট্রি আছে। তো এই যে কালী পুজোটা বিনা কারণে যে এতদিন ধরে চলে আসছে, ঠিক আছে, কেউ কিন্তু এটা পুলিশ প্রশাসন হঠাৎ করে গিয়ে কিন্তু কোর্ট বোর্ড কেউ বন্ধ করে দিতে পারবে না, কারণ তার জন্য লাগবে একটা ভ্যালিড প্রমাণ যে কেন হচ্ছে, মানে কেন এখন হঠাৎ করে বন্ধ হবে। ঠিক আছে, তাহলে এই যে এই রাইটটা দিচ্ছে সেকশন 11। সেকশন 11 কোনো একটা জিনিসকে যে প্রথাগতভাবে চলে আসছে সেটার অধিকার দিচ্ছে, মানে ওটার একটা রিলেভেন্ট ফ্যাক্ট দিচ্ছে যে হঠাৎ করে কোথাও কিন্তু 1-2 বছরের মধ্যে পুজোও চালু হয় না, আবার কোনো জায়গায় অনেক বছর ধরে কোনো কিছু একটা চলে আসছে। যেরকম এখানে ইলাস্ট্রেশন দেখিয়েছে যে একটা লোক সে তার একটা নিজের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ ধরে আসছিল, তো সেটা তার একটা কি ছিল, চল ছিল যে ও মাছ ধরছিল পুকুরে। ঠিক।